আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। প্রথমেই তোমাদেরকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। 2020 আমাদের প্রত্যেকের জীবনেই খুব বিষাদময় একটা সময় পার করে এসেছি। সেই বিষাদময় সময়ের পর 2021 যখন আসে, তখন প্রত্যেকেরই মনের ভিতর একটা উচ্ছ্বাস, উদ্দীপনা যে নিশ্চয়ই এই বছরটা আমাদের ভালো কাটবে, ভালো যাবে। বছরের শুরুতেই তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। আজকে আমি উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষ যারা আছো তাদের সাথে মূলত তাদের জন্য এই ক্লাসটা করা। তাদের সাথে আমার তোমাদের এই ক্লাসটা বাংলা ভাষার, আজকে আমার বাংলা দ্বিতীয় পত্র পড়াবো তোমাদেরকে আমি। আর সেটার তোমার বিষয় হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী। আমার এই ব্যাকরণিক শব্দশ্রেণীর উপর আমি তোমাদের আগেও একটা ক্লাস করেছি। সেই ক্লাসটাতে আমি তোমাদের সাথে এর প্রাথমিক ধারণা দিয়েছি এবং কিছু আলোচনাও ছিল আমার। তো সেই ক্লাসটা আমি শেষ করতে পারিনি। আজকে আবার আমি পুনরালোচনা করব কিছু, তারপর আমি আবার আমার মূল আলোচনা আস্তে আস্তে চলে আসব। যাই হোক, সবার জন্য আবারও অভিনন্দন। নতুন বছরে তোমাদের সময় ভালো কাটুক, সুস্থ সুন্দরভাবে তোমাদের আগামী পথ চলা তৈরি হবে। তোমাদের এই সময়টা, এই যে দুর্ভোগের সময়, সেটা পার করে এসে আমরা যেন আবার আমাদের ক্লাসরুমগুলোতে ফিরে আসতে পারি, আমরা যেন সুস্থ সুন্দর পরিবেশে নিজেদেরকে তৈরি করতে পারি, সেই আশ্বাস, সেই বিশ্বাস মহান রাব্বুল আলামিনের কাছে। আর সেই আকাঙ্ক্ষা থেকেই শুরু করছি আজকের এই ক্লাস। তো আজকে আমাদের বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, এটা তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম যে এটার পুরাতন কিছু, মানে পুরাতন কিছুকে নতুন করে জানার একটা প্রয়াস আর কি। অর্থাৎ বাংলা ভাষায়, বাংলা ব্যাকরণে তোমরা যে পড়েছো পদ প্রকরণ, তোমাদের মনে আছে নিশ্চয়ই। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই যে ইয়াটা ছিল, যেই পদ ছিল, সেই পদ প্রকরণেরই নতুন করে বাংলা একাডেমি প্রমিত অর্থবাহী ও ব্যাকরণিক মানদণ্ডে শব্দের যে শ্রেণী বিভাগ করা হয়েছে, তাই হচ্ছে আমাদের ব্যাকরণিক শব্দশ্রেণী। অর্থাৎ আগে আমরা যা পদ প্রকরণে পড়েছিলাম, সেখানে যা যা ছিল তাই একটু মডিফাই করে বা তাই একটু বিশেষভাবে বিশেষায়িত করেই এই উপস্থাপনা তোমাদের জন্য করা হয়েছে। তোমাদেরকে একটু বলে নিচ্ছি, আমার গলার অবস্থা আজকে খুব একটা ভালো না। আমার যদি তোমাদের সমস্যা হয়, আমি আগেই সরি বলে দিচ্ছি, দুঃখিত আমি সেই জন্য। আমার আজকে তারপর আমার চেষ্টা আমি যেন সুন্দরভাবে আস্তে আস্তে গুছিয়ে তোমাদেরকে ক্লাসটা করতে পারি। আচ্ছা, যা বলছিলাম, বাংলা একাডেমি প্রমিত অর্থবাহী ব্যাকরণিক মানদণ্ডে, অর্থাৎ আমরা আগে যা পড়েছিলাম সেই বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, সেগুলোকে ঠিক রেখেই তারই এই ধারাবাহিকতায় আরেকটু পরিবর্ধন করে গুছিয়ে উপস্থাপন করা হয়েছে এই ব্যাকরণিক শব্দশ্রেণীতে। ব্যাকরণিক শব্দশ্রেণীতে দুইটা অংশ, একটা হচ্ছে পদ, একটা হচ্ছে শব্দ। এগুলো আমি গত ক্লাসে তোমাদেরকে আলোচনা করেছিলাম। তারপর আজকে একটু বোঝার খাতিরে একটু পুরাতন আলোচনাটা আমি একটু বলছি। পদ, বাক্যের মধ্যে যেই শব্দ এবং পদ থাকে, তা নিয়ে যেই শ্রেণীবিন্যাস, তাই হচ্ছে শব্দশ্রেণী। সেই শব্দশ্রেণীকে আগে যেভাবে বিশ্লেষণ করা হয়েছিল তার ধারাবাহিকতা একটু পরিবর্তন করে নেওয়া হয়েছে। পরিবর্তনটা হচ্ছে, যেমন আগে যেমন তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করলে দেখতে পাবে যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, বর্তমানে বাংলা একাডেমি বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণীকে 8 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া বিশেষণ 5, ক্রিয়া বিশেষণ 6 হচ্ছে যোজক, 7 হচ্ছে অব্যয়, 8 হচ্ছে অনুসর্গ। তো আগে যেমন ছিল ক্রিয়া, তো আগেও ছিল বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়াগুলো আগেই ছিল। আগে আরেকটা বেশি ছিল, সেটা হচ্ছে অব্যয়। অব্যয়টাকে বাদ দিয়ে এখন এসেছে যোজক, আবেগ, অনুসর্গ। এই 3টা ভাগ এখন বর্তমানে আমরা আলাদা করে দেখতে পাচ্ছি। তো চলো আমরা একটু প্রথম থেকে একটু আবার পুরাতন জিনিসগুলো একটু ঝালাই করে নিই, নতুন করে একটু জেনে নেই। বিশেষ্য কাকে বলে? বিশেষ্য হচ্ছে বাক্যের মধ্যে ব্যবহৃত যেসব পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, কাল, ভাব এবং গুণের নাম বোঝায়, তাকেই বিশেষ্য পদ বলে। খেয়াল করে দেখো, বাক্যের মধ্যে ব্যবহৃত যেসব পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু,
কাল, ভাব, তারপর গুণ, গুণের নাম বোঝায় তাকেই বিশেষ্য পদ বলে। যেমন দিয়েছি আমি, দেখো, নজরুল, মাটি, ঢাকা, আষাঢ়। আচ্ছা, নজরুল, নজরুল আমি কি বলেছি? ব্যক্তির নাম। বস্তু, এখানে মাটি দিয়েছি। ঢাকা, এটা দিয়েছি হচ্ছে জায়গা, কাল। এটা হচ্ছে আষাঢ়, এটা হচ্ছে ভাব। তো এই যে বিষয়গুলোকে পর্যায়ক্রমে সাজিয়েছি, অর্থাৎ বিশেষ্য নাম, কোনো কিছুর নাম বলতেই আমরা যা ব্যবহার করা হয় পদের মধ্যে, তাই হচ্ছে বিশেষ্য। যেমন ধরো নজরুল লেখাপড়া করে, এখানে লেখাপড়া করে কে? নজরুল। এই নজরুলই হচ্ছে আমাদের বিশেষ্য। তো এই গেল আমাদের, খুব সংক্ষেপে আমি একটু আলোচনা করে দিচ্ছি। নজরুল চলে গেল আমাদের বিশেষ্য। তারপরে আসো, গত ক্লাসে কিন্তু আমি বিশেষ্য পদের শ্রেণীবিভাগ আলোচনা করেছি, বিশেষণ পদের শ্রেণীবিভাগ আলোচনা করেছি, সর্বনাম পদের শ্রেণীবিভাগও আমি আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদেরকে চেষ্টা করব সময়ের সাপেক্ষে ক্রিয়াপদের আলোচনা করার জন্য। আচ্ছা, যাই হোক, আমি আগে আমার মূল আলোচনার আগে আমি একটু তোমাদেরকে সংক্ষেপে আলোচনাটা শেষ করে দিচ্ছি। তারপরে আসো বিশেষণ। বিশেষণ কাকে বলে? বিশেষণ হচ্ছে বাক্যের মধ্যে ব্যবহৃত যেসব পদ দ্বারা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায় তাকেই বলা হয় বিশেষণ পদ। বাক্যের মধ্যে ব্যবহৃত, আমি আরেকবার বলছি, আমি সংজ্ঞাগুলো দুবার করে বলছি, এই সংজ্ঞাগুলো তোমরা একটু চেষ্টা করবে একটু ভালো করে খেয়াল করতে, তাহলে তোমরা বুঝতে পারবে। বাক্যের মধ্যে ব্যবহৃত যেসব পদ দ্বারা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম বা ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায় সেগুলোকেই বিশেষণ পদ বলে। বিশেষণ পদ যেমন ধরো ভালো ছেলে, এখানে যে ছেলে কথাটা বললাম, এই ভালোটা হচ্ছে কি? এই ছেলেটার গুণ, এই ভালো হচ্ছে ছেলের গুণ, সেই জন্য এটা কি? এটা হচ্ছে আমাদের বিশেষণ পদ। তারপর হচ্ছে খুব ভালো, এই খুব হচ্ছে কি? ভালো, ভালোর পরও খুব ভালো, এই খুবটা হচ্ছে আমাদের বিশেষণ, বিশেষভাবে বিশেষায়িত করা হয়েছে এই খুব শব্দটা দিয়ে, সেই জন্য এটাও এই খুবটা হচ্ছে আমাদের বিশেষণ। এ ব্যক্তি এক নির্দিষ্ট করে বলা হচ্ছে, সেই জন্য এটাই হচ্ছে আমাদের বিশেষণ। তারপরে আসো সর্বনাম। সর্বনাম শব্দটা বাক্যের মধ্যে ব্যবহৃত যেসব পদ বিশেষ্যের পরিবর্তে বসে তাকেই সর্বনাম পদ বলে, সর্বনাম বলে। বাক্যের মধ্যে ব্যবহৃত যেসব পদ বিশেষ্যের পরিবর্তে বসে, বিশেষ্যের, আমরা প্রথমেই বিশেষ্যের কথা বলেছি, বিশেষ্যের পরিবর্তে যা বসে সেটাই হচ্ছে সর্বনাম। বিশেষ্যে আমরা বলেছিলাম, এই যে তোমাকে যে নাম বলেছিলাম, অবস্থা, তারপরে যে ভাব, এই সমস্ত কিছু যা কিছু বলেছিলাম, মানে এর বিশেষ্যের পরিবর্তে যা কিছু বসে সেটাই হচ্ছে সর্বনাম। যেমন সর্বনামে নির্দিষ্ট করে কিছু দেওয়া আছে সর্বনাম পদগুলো, আমি, তুমি, উনি, কে, তারা, তাহারা ইত্যাদি, উনি, কে, সব ইত্যাদি, এই সমস্ত সব কিছু হচ্ছে আমাদের সর্বনাম পদ। অর্থাৎ বিশেষের পরিবর্তে যে পদটা বসে আমাদের বাক্যের মধ্যে সেটাই হচ্ছে সর্বনাম পদ। এরপরে আসো ক্রিয়াপদ। বাক্যের মধ্যে ব্যবহৃত যেসব পদ দ্বারা কাজ করা বোঝায় তাকেই বলা হয় ক্রিয়াপদ। অর্থাৎ এই যে চলো, যাও, খাও, আসো ইত্যাদি, এই চলো, যাও, খাও, আসো, এগুলো আসলে এক একটা কি? কাজ বা এটাকে আমরা পদও বলতে পারি, এগুলো এক একটা পদ বা এক একটা শব্দ। এগুলো আসলে শব্দ হচ্ছে, এগুলোকে পদই বলা যায়। চলো যখন বলবো, চলো দিয়ে কিন্তু চলো মানে একটা শব্দ দিয়ে কিন্তু অনেক কিছু অর্থবহ একটা শব্দ হচ্ছে চলো। তো এই জন্য আমরা বলতে পারি যে বাক্যের মধ্যে ব্যবহৃত যেসব পদ দ্বারা কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। যেমন চলো, যাও, এখান থেকে যাও, খাও, তুমি এখন ভাত খাও, তুমি আসো, তারপর আমি যাব, এই যে সমস্ত কথাগুলো বাক্যের মধ্যে ব্যবহৃত, যে আসো, চলো, যাও, খাও, এই সমস্ত পদই হচ্ছে আমাদের ক্রিয়াপদ। তারপরে আসো ক্রিয়া বিশেষণ। অর্থাৎ ক্রিয়া তো আমরা একটু আগে বললাম যে কাজের কথা। বাক্যের মধ্যে ব্যবহৃত যেসব পদ দ্বারা ক্রিয়াকে বিশেষায়িত করা হয় তাকেই বলা হয় ক্রিয়া বিশেষণ। বাক্যের মধ্যে ব্যবহৃত যেসব পদ দ্বারা ক্রিয়াকে বিশেষিত করা হয় তাকেই বলা হয় ক্রিয়া বিশেষণ। যেমন ধরো দ্রুত চলো, চলো তো হচ্ছে আমাদের ক্রিয়া,
বা কাজ, যেটাই বলি কাজ বলি, কাজটাকে আমরা কি করছি, দ্রুত চলো, এই দ্রুত শব্দটা দিয়ে বিশেষায়িত করেছি, অর্থাৎ আরও জোরে চলতে বলছি। ভয়ে ভয়ে কথা বলো, ভয়ে ভয়ে কথা বলছি, আমি ভয়ে ভয়ে কথা বলছি। ধরো এখানে বলো না দিয়ে কথা, ভয়ে ভয়ে কথা বলছি দিলাম, ভয়ে ভয়ে কথা বলছি। এই ভয়ে ভয়ে শব্দটা হচ্ছে কি, ক্রিয়া বিশেষণ, অর্থাৎ আমি যে কথাটা ভয়ে ভয়ে বলছি, এই ভয়ে ভয়ে শব্দটা দিয়ে আমি কি করেছি, আমি এটাকে বিশেষায়িত করেছি। অর্থাৎ যে ক্রিয়াকে বিশেষায়িত করা হয় যেই শব্দ দ্বারা, সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। তারপরে ধরো কোথায় হারিয়েছি, তারপর ইত্যাদি, এই ধরনের কোথায় কোথায় হারিয়েছো, এই যে কথাটা কোথায় হারিয়েছো, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। হারিয়েছো কি ক্রিয়া, কোথায় হারিয়েছো, এই যে কথাটা বললাম কোথায় শব্দটাকে বিশেষায়িত করার জন্য, সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। তারপরে আসো, যে কথাটা বলছিলাম যে নতুন যে কথা বিষয়গুলো যুক্ত হয়েছে, শব্দগুলো যুক্ত হয়েছে, যোজক, আবেগ, অনুসর্গ। যোজক, আবেগ, অনুসর্গ এগুলো আসলে আমরা দেখতে, আগে যেটা ছিল অব্যয়, সেই অব্যয়ের পরিবর্তে এখন আমরা দেখতে পাচ্ছি যোজক, আবেগ, অনুসর্গ হিসেবে। তো যোজক কাকে বলে, একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যের কিংবা একটি শব্দের সাথে অন্য একটি শব্দের সংযোজন, বিয়োজন, সংকোচন ঘটায়, তাকে যোজক বলে। যোজক হচ্ছে তাহলে কোন শব্দগুলো, যেই শব্দগুলো একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের সংযোজন, বিয়োজন, সংযোজন, বিয়োজন, একটু ভালো করে খেয়াল করো, সংযোজন, বিয়োজন, সংকোচন ইত্যাদি ঘটায়, তাকে সেই শব্দগুলোকেই বলা হয় যোজক শব্দ। যেমন ও, এবং, আর, অথচ ইত্যাদি। আমি ও তুমি একসাথে যাব, রহিম এবং করিম দুই ভাই। আর তুমি একটা সিনেমা দেখতে যাব, তুমি আর এসেছো অথচ আমি জানি না। এই যে কথাগুলো বললাম, আমি যে বাক্যগুলো বললাম, সেখানে যে শব্দগুলো দেখো, দুইটা বাক্যকে আমরা কি করেছি, এই শব্দগুলো দিয়ে একত্রিত করেছি, তাই এই শব্দগুলোকে বলা হচ্ছে যোজক শব্দ। অর্থাৎ একটি বাক্যের মধ্যে অন্য একটি বাক্যের সাথে কিংবা একটি শব্দের সাথে অন্য একটি শব্দের সংযোজন ঘটাচ্ছে, বিয়োজন ঘটাচ্ছে, সংকোচন ঘটাচ্ছে, একত্রিত করছে, যাই বলি, যেভাবে বলি না কেন, এই শব্দগুলোকেই বলা হচ্ছে যোজক শব্দ। মনে থাকবে? আচ্ছা, এগুলো নিয়ে আমরা আরও ব্যাপক আলোচনা করব পরে। এখন আমি তোমাদেরকে সাধারণ যে ধারণা দিচ্ছি, সাধারণভাবে যোজক কাকে বলে বা উদাহরণ সংজ্ঞার সাথে উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা, এরপরে আসো আবেগ। যে শব্দের সাহায্যে বক্তার মনের ভাব, আবেগ, উচ্ছ্বাসের মাধ্যমে প্রকাশিত হয়, তাকেই আবেগবাচক শব্দ বলে। অর্থাৎ আমি যখন কথা বলি, আমার কথার মধ্য দিয়ে দুঃখ পাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, কোনো একটা দুঃসংবাদ শুনেছি, তো তখন আমার কথার মধ্য দিয়েই সেটা প্রকাশ পাবে। তারপর ধরো আমি উচ্ছ্বসিত, সেটা আমার কথার মধ্য দিয়েই প্রকাশ পাবে। এই যে আবেগ বলতে আমরা কি বুঝি, উচ্ছ্বাস, আবেগ অর্থাৎ ভালো লাগা, মন্দ লাগা তোমার কথার মধ্য দিয়েই প্রকাশ পাবে। তুমি একটা দুঃসংবাদ দিচ্ছ, সেটা নিশ্চয়ই তুমি হেসে হেসে দিবা না। তুমি একটা সুখের সংবাদ, সেটা নিশ্চয়ই তুমি চোখের পানি ফেলে ফেলে দিবা না। তো এই যে বিষয়গুলো কথার মধ্য দিয়ে কিন্তু প্রকাশ পায়, তোমার চেহারা দেখেই প্রকাশ পাবে তুমি কোন আবেগে কথাটা বলছো। সেই কথাটাই বলা হচ্ছে, যে শব্দের সাহায্যে বক্তার মনের ভাব, আবেগ, উচ্ছ্বাসের মাধ্যমে প্রকাশিত হয়, তাকেই বলা হয় আবেগ জাতীয় শব্দ, বা তাকে আবেগ শব্দ বলা হয়। যেমন বাহ, ওহ, সাবাস, হায়, আহা ইত্যাদি। বাহ বাহ, ফুলটা তো খুব সুন্দর। উফ, খুব ব্যথা পেয়েছি। সাবাস বাংলাদেশ, এই যে কথাটা বললাম, সাবাস বাংলাদেশ, আজকে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট খেলায় জয়লাভ করেছে, সাবাস বাংলাদেশ, কথার মধ্যে একটা উচ্ছ্বাস বেরিয়ে এসেছে। তো বাহ, উচ্ছ্বাস। তারপরে উফ, ব্যথা পেয়েছি। তারপরে হায়, আমার অনেক টাকা ক্ষতি হয়ে গেছে। হায়, চোর আমার সব কিছু নিয়ে গেছে। এই যে কষ্ট পাচ্ছি, ব্যথা পাচ্ছি, বা কারোর কথায় আমি কষ্ট পেয়েছি, তখন আমি ইস, এভাবে সে আমাকে কথাটা বলতে পারলো। এই যে কথাটা বলার আগে আমি কি বলছি, ইস, এভাবে সে আমাকে কথাটা বলতে পারলো। এই বিষয়গুলোই হচ্ছে আবেগ। আবেগ হচ্ছে যার মাধ্যমে বক্তা কি করবে, তার মনের ভাব প্রকাশ করবে, কথাগুলো, শব্দগুলোই হচ্ছে আবেগ জাতীয় শব্দ। তারপরে আসো অনুসর্গ। অনুসর্গ সবচেয়ে শেষ যে এটা,
শব্দ। অনু শব্দের অর্থ হচ্ছে পরে, আর স্বর্গ শব্দের অর্থ হচ্ছে ব্যবহার। অর্থাৎ অনুসর্গ বলতে বোঝায় যেসব শব্দ শব্দের পরে বসে তাকেই অনুসর্গ বলে, শব্দের পরে ব্যবহৃত হয় সেই সমস্ত শব্দকে অনুসর্গ বলে। যেসব শব্দ অব্যয়, বিশেষ্য বা সর্বনামের পরে বসে শব্দ বিভক্তির ন্যায় বাক্যে সম্পর্ক স্থাপন করে তাকেই অনুসর্গ বলে। যেসব অব্যয়, বিশেষ্য বা যেসব শব্দ অব্যয়, বিশেষ্য বা সর্বনামের পরে বসে শব্দ বিভক্তির ন্যায় বাক্যে সম্পর্ক স্থাপন করে তাকেই অনুসর্গ বলে। অনুসর্গের সংজ্ঞাটা আমি আরেকবার বলি, দুবার তিনবার করে বলছি সংজ্ঞাগুলো, যাতে তোমরা আমার কথাটা পরে আবার ধরে নিতে পারো। যে সব শব্দ অব্যয়, বিশেষ্য বা সর্বনামের পরে বসে শব্দ বিভক্তির ন্যায় বাক্যে সম্পর্ক স্থাপন করে তাকেই অনুসর্গ বলে। আচ্ছা, অনুসর্গের উদাহরণ দিয়েছি আমরা দ্বারা, কর্তৃক, অপেক্ষা, প্রতি, অবধি ইত্যাদি। দ্বারা, কর্তৃক, অপেক্ষা, প্রতি, অবধি ইত্যাদি। আমার দ্বারা এ কাজ সম্ভব না, এই যে কথাটা বললাম আমি, আমার দ্বারা এ কাজ সম্ভব না, তো সেই আমার দ্বারা এটা হচ্ছে, তখন এই দ্বারাটা কি হচ্ছে? অনুসর্গ, অপেক্ষা। আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ছোট করে লিখি, এই যে অপেক্ষা, এইটাই হচ্ছে আমি তোমার জন্য, এই শব্দ তোমার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা দিয়ে আমরা কি করলাম? অপেক্ষা করছি। এই কথাটা দিয়ে আমি শব্দের এই অপেক্ষা শব্দটা জন্য পরে, আমি তোমার জন্য পরে বসেছি, অপেক্ষা করছি, এটা দিয়ে কি করলো? পুরো ভাবটা প্রকাশ করলো। অর্থাৎ আমরা বলেছি যে সমস্ত শব্দ বিশেষ্য, অব্যয়, সর্বনামের পরে বসে ভাব প্রকাশ করে সে সমস্ত শব্দকেই বলা হয় অনুশব্দ। আচ্ছা, দ্বারা, দ্বারা দিয়ে একটা লিখি, আমার দ্বারা এ কাজ হবে না, হবে না, আমার দ্বারা এ কাজ হবে না। এই যে আমার, এটা কি? আমার দ্বারা এ কাজ হবে না, আমি, আমার পরে সর্বনামের পরে কি হয়েছে? দ্বারা বসেছে, তো এই সর্বনামের পরে দ্বারা বসে অনুসর্গ বসে একটা নতুন বাক্য তৈরি করেছে। এই হচ্ছে আমাদের অনুসর্গ। যাই হোক, অনুসর্গ নিয়ে আজকে এটা এই পর্যন্তই। এখানে আমরা তাহলে আমরা দেখতে পেলাম ব্যাকরণিক শব্দশ্রেণীকে আমরা তাহলে কয় ভাগে ভাগ করেছি? 8 ভাগে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, আবেগ, অনুসর্গ, এই ছিল আমাদের 8টি ভাগ। এরপর আমরা চলে যাব ভাব প্রকাশ, আমাদের ক্রিয়াপদ নিয়ে আলোচনায়। এই আলোচনাটা আজকে এখানেই শেষ করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেখানে আমরা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এগুলো শ্রেণীবিভাগ আলোচনা করে দেখিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে আলোচনা করব ক্রিয়াপদ। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আলোচনা হয়ে গেছে, তো আজকে আমাদের আলোচনা এসেছে ক্রিয়াপদ। তোমাদেরকে একটু আগে আমি ক্রিয়াপদের সংজ্ঞা বলেছিলাম। ক্রিয়াপদ অর্থাৎ কোনো কিছু কাজ করাকেই আমরা মূলত ক্রিয়াপদ বলি। তো কাজের মধ্যে তো করা, থাকা, খাওয়া, হওয়া, নাওয়া, ঘুম যা কিছু আছে সমস্ত কিছু কাজ করাকেই আমরা ক্রিয়া বলি। তো সেই ক্রিয়াপদের বেশ কয়েকটা প্রকারভেদ আছে। তো আমরা ক্রিয়াপদটাকে আমাদের সুবিধার্থে সুন্দর করে গুছিয়ে আমরা সেই প্রকারভেদগুলো আলোচনা করব। ক্রিয়াপদকে আমরা প্রথমেই বেশ কয়েকটা আগেই বললাম যে শ্রেণীবিভাগ করেছি। তার মধ্যে ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে শ্রেণীবিভাগ করেছি মোট 4 ভাগে। ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে, কর্মপদ সংক্রান্ত অনুসারে, গঠন বৈশিষ্ট্য অনুসারে এবং অস্থি ও নেতিবাচক অনুসারে। তো প্রথমেই দেখো, আমি বলেছি ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে। ভাব তো বুঝি আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার কথা বলছি। তো ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে আমরা ক্রিয়াকে ভাগ করেছি 2 ভাগে, সমাপিকা ক্রিয়া এবং
অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া, এই ক্রিয়াগুলোর সম্বন্ধে হয়তো তোমরা আগেও পরিচিত ছিলে, তারপরও আমি তোমাদের বোঝার স্বার্থে ছোট ছোট করে সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে আমি মুখে আমার এই সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া এগুলোর সংজ্ঞা বলে দিচ্ছি এবং পাশাপাশি উদাহরণও বলে দিচ্ছি। সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার বক্তব্য শেষ হয়ে যায়, আর কিছু বলার বা শোনার আকাঙ্ক্ষা থাকে না, তাকেই বাক্যের অর্থগত পূর্ণতা সৃষ্টি হয়, তাকেই সমাপিকা ক্রিয়া বলে। অর্থাৎ যে ক্রিয়ার বক্তব্য শোনার পর আর কিছু শোনার আকাঙ্ক্ষা থাকে না, পরিসমাপ্তি ঘটে সে কথার মধ্য দিয়ে, সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। যেমন ধরো, সমাপিকা ক্রিয়ার একটা উদাহরণ দেই, যেমন সূর্য পূর্ব দিকে উঠে। সমাপিকা ক্রিয়ার উদাহরণ দিচ্ছি আমি, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে। এই যে কথাটা বললাম, এটা আমার সমাপিকা ক্রিয়ার উদাহরণ। যেমন সূর্য পূর্ব দিকে উঠে, এই কথাটা বলার পর আর কোনো কথা আমার আর বলার নাই, অর্থাৎ শেষ। সূর্য পূর্ব দিকে উঠে, এটা চিরন্তন সত্য একটা কথা। এই কথার মধ্য দিয়ে আমার কোনো কিছু জানার আর আকাঙ্ক্ষা নাই, আমার এই কথাটার মধ্য দিয়ে এটা কি হয়েছে, শেষ হয়ে গেছে। সেই জন্য আমরা বলেছি যে ক্রিয়ার বক্তব্য শেষ হয়ে যায়, যে ক্রিয়ার বক্তব্য শেষ হয়ে যায় যে বাক্যের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। অর্থগত পূর্ণতা পায়, অর্থাৎ এখানে আর কিছু থাকে না, যে কথাটা বলেছি তার মধ্যে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পেয়েছে, সেটাই হচ্ছে আমার সমাপিকা ক্রিয়া। যেমন সূর্য পূর্ব দিকে উঠে, শেষ। তারপরে ধরো, সূর্য পূর্ব দিকে উঠে সূর্য পশ্চিম অস্ত যায়, এই কথাগুলোর মধ্যে কি আছে, একটা পরিসমাপ্তি আছে। এই কথাগুলোর আর কোনো কিছু নেই। একটা খেলা হয়েছে, খেলার ফলাফল 0-0, কথা শেষ, এটার মধ্যে আর কিছু জানার আগ্রহ নাই, তো সেটাই হচ্ছে আমার সমাপিকা ক্রিয়া। তারপর অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়ার বাক্যের অর্থ শেষ হয় না, আরও কিছু বলার অবশিষ্ট থাকে, বক্তার অর্থ অসম্পূর্ণ থেকে যায়, তাকেই বলা হয় অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ যে কথাটা সমাপিকা ক্রিয়ার বিপরীতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি বলেছি, বক্তার অর্থ পূর্ণাঙ্গভাবে প্রকাশ পেয়েছে, এখানে আর বলার কিছু নাই, এখানে আর কোনো কিছু আকাঙ্ক্ষা আর আমার নাই, শোনার কিছু নাই, তারপরে আর কিছু শুনতে হবে না। কিন্তু অসমাপিকা কি থেকে যায়, আকাঙ্ক্ষা থেকে যায়, বক্তা যা বলেছে পুরোপুরি শেষ হয় নাই, সেটা শোনার আকাঙ্ক্ষা আমার থেকে গেছে, সেটাই হচ্ছে আমার অসমাপিকা ক্রিয়া। যেমন ধরো, সকালে ঘুম থেকে উঠে, আমি আর কিছু বললাম না, তুমি অপেক্ষা করে আছো। সকালে ঘুম থেকে উঠে তারপর কি, সকালে ঘুম থেকে উঠে কি তুমি স্কুলে যাবে না যাবে না, ভাত খাবে না খাবে না, সকালে ঘুম থেকে ওঠার পর তুমি কি বলতে যাচ্ছ। সকালে ঘুম থেকে উঠে কথাটা বলে আমি কি করলাম, আমি চুপ হয়ে গেলাম, তো তখন তোমার ভেতরে মনে হবে জানার আগ্রহ, মানে বক্তা কি বলছে সেটা শোনার আগ্রহ থেকে যায়, সেটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সকালে ঘুম থেকে ওঠে আমি পড়তে বসবো, এটা হচ্ছে কি এখন সমাপিকা ক্রিয়া। যখন আমি এই পর্যন্ত বলবো সেটা হবে কি অসমাপিকা ক্রিয়া। সকালে ঘুম থেকে উঠে ... দিলাম, অর্থাৎ কি হলো আমি বললাম না। যখন আমি বলবো আমি পড়তে বসবো, তার মানে কি এটা আমার পরিপূর্ণ অর্থ প্রকাশ পেল। যতক্ষণ আমি না বাকি কথা বলবো ততক্ষণ বক্তার কি বলছে সেটা শোনার আগ্রহ থেকে যাবে, তাই সেটাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার? সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া বললাম, সাথে আমি উদাহরণও তুলে ধরলাম। এরপরে আসো ক্রিয়ার কর্মপদ সংক্রান্ত অনুসারে আমরা ক্রিয়াকে 4 ভাগে ভাগ করেছি: সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া, দ্বিকর্মক্রিয়া, প্রযোজক ক্রিয়া। সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া, দ্বিকর্মক্রিয়া, প্রযোজক ক্রিয়া। অর্থাৎ কর্মপদ কাজের উপর ভিত্তি করে আমরা পদকে 4 ভাগে, ক্রিয়াকে 4 ভাগে ভাগ করেছি: সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া, দ্বিকর্মক্রিয়া, প্রযোজক ক্রিয়া। আসো এখন আমরা সকর্মক্রিয়া জানি। সকর্মক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার কর্মপদ আছে সেই ক্রিয়াই
হচ্ছে সকর্মক্রিয়া। যে ক্রিয়ার কর্মপদ আছে সেই ক্রিয়াই হচ্ছে সকর্মক্রিয়া। অর্থাৎ ক্রিয়াকে যখন কে কি দিয়ে প্রশ্ন করব তখন যদি উত্তর পাওয়া যায় তাই হচ্ছে ক্রিয়ার কর্মপদ। ক্রিয়াকে যখন কে কি দ্বারা প্রশ্ন করা হবে তখন যদি উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্মপদ। যেমন রহিম আমাকে একটি বই কিনে দিয়েছে। যেমন আমি এটা সকর্মক্রিয়ার উদাহরণ লিখছি। যেমন রহিম আমাকে একটি বই কিনে দিয়েছে। রহিম আমাকে একটি বই কিনে দিয়েছে। এখানে রহিম হচ্ছে কর্তা, আমাকে হচ্ছে, এখানে রহিম হচ্ছে কর্তা, আমাকে হচ্ছে কর্মপদ। কর্মপদ একটি বই কর্মপদ কিনে দিয়েছে। ক্রিয়া রহিম আমাকে একটি বই কিনে দিয়েছে। আমরা বলেছি ক্রিয়াকে কে কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলেই সেটা হচ্ছে সকর্মক্রিয়া, অর্থাৎ কর্মপদ থাকতে হবে। এখানে এখানে সরি ক্রিয়াকে কে কি দ্বারা প্রশ্ন করে, আচ্ছা ক্রিয়াকে এখানে দিয়েছে, ক্রিয়া কে দিয়েছে, রহিম, কাকে দিয়েছে, আমাকে, কি দিয়েছে, বই দিয়েছে। অর্থাৎ এখানে কে দিয়েছে, কে দিয়েছে, রহিম দিয়েছে, কর্তা আছে। তারপরে কাকে দিয়েছে, আমাকে দিয়েছে, আমাকে হচ্ছে এখানে কর্মপদ। কি দিয়েছে, বই দিয়েছে। আমরা বলেছি কি কে কাকে প্রশ্ন করে যদি উত্তর পাই সেটাই হচ্ছে আমার সকর্মক্রিয়া। অর্থাৎ সকর্মক্রিয়া হতে হলে ক্রিয়াকে কে কি দিয়ে প্রশ্ন করে উত্তর যদি পাই তাহলে সেটা সকর্মক্রিয়া। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কর্তাও আছে, কর্মপদও আছে, ক্রিয়াও আছে। সো এটা হচ্ছে আমার সকর্মক্রিয়া। সকর্মক্রিয়া তাহলে আমরা কি বুঝলাম, যে ক্রিয়ার কর্মপদ আছে সেই ক্রিয়াই হচ্ছে সকর্মক্রিয়া, যে ক্রিয়ার কর্মপদ আছে সেই ক্রিয়াই হচ্ছে সকর্মক্রিয়া। ক্লিয়ার? এটা এখন মুছে ফেললাম। তারপরে আসো অকর্মক্রিয়া। সকর্মক্রিয়ার বিপরীত হচ্ছে অকর্মক্রিয়া। যে ক্রিয়ার কর্মপদ নাই তাকেই বলা হয় অকর্মক্রিয়া। যে ক্রিয়ার কর্মপদ নাই, যেমন আমি এখন অকর্মক্রিয়ার উদাহরণ লিখছি। আমি এখন অকর্মক্রিয়ার উদাহরণ লিখছি। যে ক্রিয়ার কর্মপদ নাই তাকেই বলে অকর্মক্রিয়া। যেমন রহিম মাঠে যায়। রহিম মাঠে যায়। এখানে যায় তো ক্রিয়া, রহিম মাঠে যায়। আমরা বলেছি ক্রিয়াকে কে কি দ্বারা প্রশ্ন করে যদি আমি উত্তর পাই তাহলেই কি হবে, আমার এটা সকর্মক্রিয়া হবে। রহিম হচ্ছে এখানে কর্তা আর যায় হচ্ছে এখানে ক্রিয়া। ক্রিয়াকে যদি আমি প্রশ্ন করি বা কি কি যায়, কোথায় যায়, কাকে নিয়ে যায়, আসতেছে, কোনো উত্তর আসছে না, সে অর্থাৎ এখানে কর্মপদ নাই। যে ক্রিয়ার কর্মপদ নাই তাকেই বলা হয় অকর্মক্রিয়া। অর্থাৎ এখানে কর্তা আছে, ক্রিয়া আছে, কিন্তু কর্মপদ নাই, সেই জন্য এটা হচ্ছে অকর্মক্রিয়া। তারপরে আসো দ্বিকর্মক্রিয়া। যে ক্রিয়ার দুইটি কর্মপদ আছে তাকে দ্বিকর্মক্রিয়া বলে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এটা হচ্ছে দ্বিকর্মক্রিয়া। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এই হচ্ছে আমার মুখ্য কর্ম, এই হচ্ছে আমার গৌণ কর্ম। অর্থাৎ
সরি গৌণ কর্ম, গৌণ কর্ম, গৌণ কর্ম। হ্যাঁ, একটা হচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। আমি বলেছি যে ক্রিয়ার দুইটি কর্মপদ আছে তাকে বলা হয় দ্বিকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার দুইটি কর্মপদ আছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, দেখাচ্ছেনটা কি এখানে ক্রিয়া, ক্রিয়া। ওই যে একই কথা আসছে, ক্রিয়াকে যখন প্রশ্ন করা হচ্ছে, কাকে কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে, তখন কি আসছে, কি দেখানো হচ্ছে, চাঁদ দেখানো হচ্ছে। কাকে দেখানো হচ্ছে, শিশুকে দেখানো হচ্ছে। অর্থাৎ এইখানে দুইটা কর্মপদ আছে, একটা হচ্ছে মুখ্য কর্ম, মা চাঁদ দেখাচ্ছেন, চাঁদটা হচ্ছে এখানে মুখ্য কর্ম, শিশুটা হচ্ছে এখানে গৌণ কর্ম। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, বা আমরা বলতে পারি শিক্ষক ছাত্রকে অঙ্ক শেখাচ্ছেন, শিক্ষক ছাত্রকে অঙ্ক শেখাচ্ছেন। সেখানে আমাদের কি হবে, শিক্ষক হচ্ছে আমাদের কর্তা, ছাত্রকে অঙ্ক শেখাচ্ছেন, ছাত্র হচ্ছে আমাদের এখানে গৌণকর্ম, অঙ্ক হচ্ছে আমাদের মুখ্য কর্ম, শেখাচ্ছেন হচ্ছে আমাদের ক্রিয়া। তো ক্রিয়াকে যখন আমি প্রশ্ন করব কে দিয়ে, কি দিয়ে, কি কাকে দিয়ে যখন প্রশ্ন করব, কি কাকে দিয়ে প্রশ্ন করে যখন উত্তর পাবো, তখনই ওইটা হচ্ছে আমার কর্মপদ। তো আমি যখন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে বললাম, তখন আমি দেখলাম যে এখানে দুইটা কর্মপদ আছে, বা দুইটা কর্মপদ আসছে। তো সেই জন্য আমি এটাকে বলতে পারি দ্বিকর্মক্রিয়া। অর্থাৎ দ্বিকর্মক হচ্ছে যে ক্রিয়ার দুইটি কর্মপদ আছে তাকে বলা হয় দ্বিকর্মক্রিয়া। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে গৌণকর্ম এবং মুখ্য কর্ম দুইটা কর্মপদ আছে, সে কারণে এটা হচ্ছে দ্বিকর্মক্রিয়া। এরপরে আসো প্রযোজক ক্রিয়া। কর্তার যে ক্রিয়া অন্যকে দিয়ে করানো হয় বা বোঝায় তাকে প্রযোজক ক্রিয়া বলে। কর্তার যে ক্রিয়া অন্যকে দিয়ে করানো হয়, প্রযোজক ক্রিয়া, প্রযোজক, কর্তার যে ক্রিয়া অন্যকে দিয়ে করানো হয় বা বোঝানো হয় তাকেই বলা হয় প্রযোজক ক্রিয়া। যেমন মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, ভাত খাওয়াচ্ছেন, মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে মা হচ্ছে প্রযোজক, একটু খেয়াল করতে হবে, প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা। তারপর হচ্ছে প্রযোজ্য কর্তা, শিশুকে হচ্ছে প্রযোজ্য কর্তা। তারপরে হচ্ছে মুখ্য কর্ম ভাত, তারপরে হচ্ছে প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। বোঝা যাচ্ছে? মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, একটু খেয়াল করতে হবে। তোমাদেরকে আমি বলেছি প্রযোজক হচ্ছে কর্তার যে ক্রিয়া অন্যকে দিয়ে করানো হয় তাকেই বলা হয় প্রযোজক ক্রিয়া। কর্তার যে ক্রিয়া, মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, মা হচ্ছে এখানে প্রযোজক কর্তা। মা কি করছেন, কাকে খাওয়াচ্ছেন, শিশুকে খাওয়াচ্ছেন। অর্থাৎ কর্তার যে কাজটা অন্যকে দিয়ে করায়, অন্যটাকে এখানে প্রযোজ্য কর্তা, শিশু, এখানে দুইজন কর্তা, একটা হচ্ছে প্রযোজক কর্তা আর একটা হচ্ছে প্রযোজ্য কর্তা। অর্থাৎ মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, এই যে মা শিশুকে, শিশু হচ্ছে এখানে আরেকজন কর্তা, তো এই প্রযোজ্য। অর্থাৎ একটা কর্তা যখন আরেকটা কর্তাকে দিয়ে কাজ করায় তাকেই বলা হয় প্রযোজক ক্রিয়া। এখানে একটা কর্তা আছে মা, সে কি করছে, শিশুকে ভাত খাওয়াচ্ছেন। তো এই যে ভাত খাওয়াটা হচ্ছে মুখ্য কর্ম, আর খাওয়াচ্ছেন হচ্ছে আমাদের প্রযোজক ক্রিয়া। অর্থাৎ মা শিশুকে কি করছেন, ভাত খাওয়াচ্ছেন। এখানে প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, মুখ্য কর্ম, প্রযোজক ক্রিয়া। অর্থাৎ যেই কাজটা কর্তা অন্যের মাধ্যমে করে সেটাই হচ্ছে প্রযোজক ক্রিয়া। যেই কাজ কর্তা অন্যকে নিয়ে করে, অন্যের মাধ্যমে করে, সেটাই হচ্ছে আমাদের প্রযোজক ক্রিয়া। ক্লিয়ার? এই হচ্ছিল আমাদের প্রযোজক ক্রিয়া। শেষ।
গঠন বৈশিষ্ট্য অনুসারে যৌগিক ক্রিয়া ও গঠন বৈশিষ্ট্য অনুসারে যৌগিক ক্রিয়া ও মিশ্র ক্রিয়া। তোমাদেরকে যৌগিক ক্রিয়া সাধারণত একটি অসমাপিকা ক্রিয়া ও একটি সমাপিকা ক্রিয়ার যোগে সংগঠিত হয়, যেমন উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো যৌগিক ক্রিয়া। এখানে একটি অসমাপিকা ক্রিয়া উঠে উঠে পড়া, উঠে পড়া, লাফ দেয়া, লাফ দেয়া। আচ্ছা, যৌগিক ক্রিয়াটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া একটি সমাপিকা ক্রিয়ার যোগে গঠিত হয়। উঠে পড়া, উঠে একটা ক্রিয়া, পড়া একটা ক্রিয়া। এখানে উঠে একটা ক্রিয়া, পড়া একটা ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া। লাফ দেয়া একটা অসমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া। তা মিলিয়ে যখন একটা ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া এবং একটা সমাপিকা ক্রিয়া দ্বারা যখন কি হয়, একটা একটা অসমাপিকা ক্রিয়া এবং একটা সমাপিকা ক্রিয়া যোগে যখন কোনো পদ গঠিত হয় তাকেই বলা হয় যৌগিক ক্রিয়া। তারপরে আসো মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়াকে আবার সংযোজন ক্রিয়াও বলা হয়। বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক শব্দের সঙ্গে সমাপিকা ক্রিয়া যোগ করে এই ধরনের ক্রিয়া গঠিত হয়, যেমন উপকার করা, লাফ দেওয়া, আনন্দিত হওয়া, দূষিত হওয়া, ঝিমঝিম করা ইত্যাদি। যেমন মিশ্র ক্রিয়াকে আবার কী ক্রিয়া বলা হয়? সংযোজন ক্রিয়াও বলা হয়। বিশেষ্য বিশেষণ ধনাত্মক শব্দের সঙ্গে সমাপিকা ক্রিয়া যোগ করে এই ধরনের ক্রিয়া গঠিত হয়। বিশেষ্য বিশেষণ সমাপিকা ক্রিয়ার সঙ্গে বিশেষ্য বিশেষণ সমাপিকা ক্রিয়ার সঙ্গে এই ধরনের ক্রিয়া যোগ করে মিশ্র ক্রিয়া তৈরি করা হয়। যেমন উপকার করা। মিশ্র ক্রিয়ার উদাহরণ হচ্ছে উপকার করা। তারপর আমরা বলতে পারি ঝিমঝিম করা, ফোঁসফোঁস করা। সাপটি ফোঁসফোঁস করে ফনা তুলছে। এই ফোঁসফোঁস করাটা হচ্ছে কি? মিশ্র ক্রিয়া। অর্থাৎ মিশ্র ক্রিয়া হচ্ছে আমরা বললাম যে ক্রিয়াটা ধনাত্মক, ঋণাত্মক, বিশেষ্য বিশেষণ ধনাত্মক শব্দের সঙ্গে সমাপিকা ক্রিয়া যোগ করে উপকার করা। উপকার করাটা হচ্ছে কি? আমাদের সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়ার কথা তো আমরা আগেই বলেছি, যেটা হচ্ছে শোনার পর আর কোনো শোনার আগ্রহ থাকবে না, মানে উপকার করা। এই কথা শোনার পর কি হচ্ছে? আমরা বুঝতে পারছি যে শেষ, কথা শেষ। সেই জন্যই বলা হচ্ছে এখানে এই শব্দের মধ্য দিয়ে কি হয়েছে? সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। তো উপকার করা, তো এটাই হচ্ছে মিশ্র ক্রিয়া। যেই ক্রিয়াটা সমাপিকা ক্রিয়া দ্বারা তৈরি হবে বা অসমাপিকা ক্রিয়া দ্বারাও তৈরি হতে পারে, সেই সমস্ত ক্রিয়াকেই বলা হয় মিশ্র ক্রিয়া। তারপর আসো অস্থিবাচক। অস্থি ও নেতি অনুসারে, অস্থি ও নেতি অনুসারে সব ক্রিয়াবাচক শব্দগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। অস্থিবাচক শব্দ, অস্থিবাচক ক্রিয়া, নেতিবাচক ক্রিয়া। অস্থিবাচক ক্রিয়া কাকে বলে? এই ধরনের ক্রিয়া হচ্ছে ইতিবাচক ক্রিয়াকে অস্থিবাচক ক্রিয়া বোঝায়। অর্থাৎ আমার অনেক বই আছে। অস্থিবাচক ক্রিয়া হচ্ছে ইতিবাচক ক্রিয়া। যে সমস্ত ক্রিয়া ইতিবাচক তাকেই বলা হয় অস্থিবাচক ক্রিয়া। যেমন আমার অনেক বই আছে, আমার অনেক বই আছে। এই যে আমি কথা বললাম, এটা হচ্ছে কি? নেতিবাচক। আমার অনেক বই আছে, আমার অনেক বই আছে, এটা হচ্ছে আমার ইতিবাচক একটা কথা। অনেক বই আছে, এই কথাটা দিয়ে আমি কি বললাম? যে আমার প্রচুর বই আছে, এটা বোঝাতে চেষ্টা করলাম। অর্থাৎ যে সমস্ত কথা দিয়ে, ক্রিয়া দিয়ে ইতিবাচক কথা বোঝায়, পজিটিভ কিছু বোঝায়, সেটাই হচ্ছে আমাদের অস্থিবাচক ক্রিয়া। আর নেতিবাচক হচ্ছে এই ধরনের ক্রিয়ায় না, নেই, নিষেধ ভাব প্রকাশ করে, তাকে বলা হয় নেতিবাচক। সে এখানে নেই। যেমন সে এখানে নেই।
এই কথাটা দিয়ে, এই নেই দিয়ে, না দিয়ে, সে এখানে নেই, এই না ক্রিয়া দিয়ে কি করা হয়েছে, সে এখানে নেই, নেতিবাচক, অর্থাৎ নাই বোঝানো হয়েছে। নাই যখন বোঝানো হয়েছে সেটা হচ্ছে নেতিবাচক ক্রিয়া। নেতিবাচক, অস্তিবাচক এবং নেতিবাচক ক্রিয়া, যা দিয়ে না না কিছু বোঝায়, অর্থাৎ এ ধরনের ক্রিয়ায় নিষেধ, নেই, নাই, এই সমস্ত কিছু বোঝায়, সেটাই হচ্ছে আমাদের নেতিবাচক ক্রিয়া। সে এখানে নেই, তারপরে হচ্ছে অঙ্কটা সহজ নয়, আমি এটা পারছি না, আমার দ্বারা এই কাজ সম্ভব না, এই যে কথাগুলো বলছে, এই সমস্ত কিছু দিয়ে কি প্রকাশ পাচ্ছে, নাবাচক বিষয় প্রকাশ পাচ্ছে, নেতিবাচক। ইতিবাচক হচ্ছে অস্তিবাচক বিশেষ্য ও অস্তিবাচক ক্রিয়া, যেখানে কিনা আমাদের হাবাচক কথা প্রকাশ পাচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের অস্তিবাচক ক্রিয়া। অস্তিবাচকের বিপরীতে হচ্ছে নেতিবাচক, যেখানে কিনা না প্রকাশ পাচ্ছে। তো এই হচ্ছে মূলত আমাদের ক্রিয়া বিশেষণের মোটামুটি আলোচনা। 4 রকমের আলোচনা আজকে আমরা এখানে শেষ করলাম। ভাষা প্রকাশের সম্পূর্ণতা অনুসারে আমি আরেকবার রিপিট আলোচনা করে দিচ্ছি। সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, তারপরে হচ্ছে কর্মপদ সংক্রান্ত অনুসারে 4 প্রকার ক্রিয়ার আলোচনা করেছি আমরা। সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া, দ্বিকর্মক্রিয়া, প্রযোজক ক্রিয়া। গঠন বৈশিষ্ট্য অনুসারে আমরা আলোচনা করেছি যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া। অস্থি ও নেতিবাচক অনুসারে আলোচনা করেছি অস্তিবাচক ক্রিয়া, নেতিবাচক ক্রিয়া। এই ছিল আজকের আলোচনা। আজকে এই পর্যন্তই। তোমাদের সবার আবার সুস্থ সুন্দর জীবন কামনা করছি। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার জন্য আবারও শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।